অনেক কিছু কেটে গেল, এখন কেমন আছেন? চলছে, সব মিলিয়ে চলছে। এটা একদম পরিষ্কার, এটা বেঁচে থাকার লড়াই সব দিক থেকে। সেটা আইনি যুদ্ধ, ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, পেশায় টিকে থাকার যুদ্ধ, নতুন প্রযুক্তিতে নতুন চেহারায় মিডিয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যুদ্ধ, সব মিলিয়ে একটা যুদ্ধ আর ভালো। সেটাও এনজয় করছেন? সেটাও এনজয় করছি। বেশ কয়েকটা বছর আপনি স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে থাকতে পারেননি, তো তারপরে যখন আবার এই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরলেন, ফিরে এসে কি দেখলেন? মানে চারপাশটা কতটা বদলে গিয়েছে, নাকি একদমই বদলায়নি? না, বদলেছে তো বটে, অনেকটাই বদলেছে। জীবনের খুঁটিনাটি অনেকটা বদলেছে, এবং চারপাশের মানে মিডিয়া বা, তবে রাতারাতি পুরো একটা ভয়ানক চেঞ্জ হয়েছে এটা বলাটা ভুল। মানে যে পরিবর্তনটার দিকে একটা ঝোঁক হচ্ছিল সেটা হয়তো আরেকটু ত্বরান্বিত হয়েছে, একটু গতিশীল হয়েছে। আপনি একটা বড় সময় আপনার পেশাতে বস ছিলেন, এবং আপনার যে অবস্থান ছিল তাতে করে ক্ষমতার অলিন্দে আপনার যাতায়াত খুবই সড়গড় ছিল। আপনি যখন বেরিয়ে এলেন, আপনার পেশাতে, সাংবাদিকতা পেশায় যারা আপনার অনুজ প্রতিম বা আপনার সহকর্মী, অতীতের হিসেবে বলতে গেলে যারা আপনার অধস্তন, তাদের ব্যবহারে কতটা ফারাক দেখলেন সার্বিকভাবে? আমি কোনো নাম উল্লেখ চাইছি না। ফারাক আছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিরকম সেটা? মানে অনেকের ক্ষেত্রে হচ্ছে যে আমার এই কঠিন সময় অনেকে সংখ্যায় কম হলেও কিন্তু তারা একেবারে নিয়মিত যোগাযোগ রেখে গেছে। মানে একেবারে আগলে রাখা যাক বলতে বোঝায়। মানে আমি হয়তো দূরে জলপাইগুড়ি কোর্টে আমায় প্রোডাকশন দেওয়া হয়েছে, আমি সেখানেও দেখছি আমার দুই সহকর্মী, মানে তারা শুধু সেই জেলার বাসিন্দা নন, হয়তো কলকাতা থেকেই গেছেন, আমি তাদের পেয়েছি। আবার এমন অনেককে দেখেছি কোনো খোঁজও রাখেননি বা কোনো যোগাযোগও রাখেননি, যারা তাদের বাইলাইনগুলিও পরের দিন কাগজ হলে পাঠকদের সঙ্গেই পড়তেন, কারণ আমি লিখে দিতাম। তো তারা হয়তো ভাবলো যে একটা প্রামাণ্য চরিত্র যখন মুছে যাওয়াটাই ভালো, সবাই জেনে রাখুক যে আমরাই হচ্ছি সে। তো ঠিক আছে, এগুলো সব পার্ট অফ লাইফ সেই হিসেবেই নিয়েছি। কিন্তু যোগাযোগ রেখেছেন, হয়তো নানা বাধ্যবাধকতা, এটাও ঘটনা, পরিস্থিতির চাপে অনেকের প্রকাশ্যে এসে সহমর্মিতা জানানো সম্ভব হয়নি, কোর্টে যাওয়া সম্ভব হয়নি বা খোঁজ নেওয়া সম্ভব হয়নি। আমি তাদের বাধ্যবাধকতা বুঝি। ফলে বেশি মানে কয়েকজন খুব সক্রিয়ভাবে আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, কয়েকজন প্যাসিভ ওয়েতে যোগাযোগ রেখে চলেছেন, আর কিছু কিছু ব্যক্তি ভেবেছে যে মানে কুণাল ঘোষ না থাকলে তাদের সৃষ্টি রহস্যটা বোধহয় মুছে যাবে, ফলে তিনিও মুছে যাওয়া ভালো। তো দুর্ভাগ্য, আমি এখন আছি বেশ কিছুদিন। আর তারা কি এখন আর নতুন করে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন? কেউ কেউ দেখা হয় কোথাও কোথাও হয়তো ইত্যাদি, কিন্তু আমি তাদের 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 আমি অনেক অনেক সাংবাদিক আছেন, তারা কিন্তু প্রাণ ঢেলে পরিশ্রম করে সাধনা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার অনেকে আছেন যে তার সঙ্গে একটা পৃষ্ঠপোষকতারও দরকার ছিল, কারণ অনেক প্রতিভা কিন্তু একটু স্পেস না পেলে এগোবার জায়গা পায় না, সাপোর্ট করতে হয়। আমরা আমাদের আগের জমানায় দেখেছি যে আমরা ছোটবেলায় যাদের বিট করতে দেখেছি, আজ এই মুহূর্তেও তিনি হয়তো বিট করে চলেছেন সেই কাগজে বা সেই হাউসে। নতুন কোনো ছেলে হয়তো সেই বিটটাতে ঢুকতেই পারছে না, কারণ সেই জায়গাটা ব্লকড। এটা আমি একেবারে বোঝার জন্য বলছি, কাউকে ছোট কথা। কিন্তু আমি যেটা করেছি, আমি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, আমি কোনো নাম করছি না, আমি নিজে বিট থেকে সরে গিয়ে নেতা বা নেত্রীকে বলে বহু ক্ষেত্রে তাদের কারুর রিজার্ভেশন এবং অপছন্দ সত্ত্বেও একাধিক নতুন ছেলে বা নতুন মেয়েকে সেই জায়গাটায় পাঠানো, এমনভাবে করে দেয়া যাতে সেই নেতা বা নেত্রী বোঝেন না 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 এলেও ভালো কভারেজ হয়। ফলে আমি চেষ্টা করেছি যে একটা, এবং আমার খুব ভালো লাগে যে আজকে বহু চ্যানেল এবং কাগজে তাদের দেখা যায়, এবং তাদের সঙ্গে আমার অধিকাংশেরই সম্পর্ক ভালো। কিন্তু আমি সেটা চেষ্টা করেছি, এবং আমার মনে হয় এটা তখনই করা যায় যদি কারোর কনফিডেন্স লেভেলটা ঠিক থাকে।
যদি আমি ভাবি যে আমার জায়গায় চলে যাবে, আমি আরেকজনকে জায়গা দেবো কি? ফলে এর আগের জেনারেশনের একটা টেন্ডেন্সি ছিল জায়গা আটকে রাখার। আমি চেষ্টা করেছি প্রফেশনে সেটাকে ভাঙতে। মানে এখানেই আমার একটা প্রশ্ন, একটু অন্যরকম প্রশ্ন এটা। আপনি সাংবাদিক হিসেবে বরাবর প্রশ্ন করেছেন লোককে, টেলিভিশনে যদিও আপনি সেই অর্থে রিপোর্টিং মানে সাম্প্রতিক কয়েক বছরে দেখা যায়নি, আপনি স্টুডিওতেই বসতেন, অর্থাৎ প্রশ্নকারীর ভূমিকায় আপনি বা বুম ধরার জায়গায় আপনি এই আপনার খবর প্রচুর করেছি। হ্যাঁ করেছেন 100বার। সেটা হয়তো সামনে দেখা গেছে অন্য কোনো রিপোর্টারকে, কিন্তু পিছনে আপনিই থেকেছেন। তা এহেন আপনাকে যখন বিভিন্ন কারণে প্রশ্ন করছে সাংবাদিকরা, আপনাকে তার উত্তর দিতে হচ্ছে, ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? হয়তো আপনারই প্রচুর নবীন আপনি শুরু করিয়েছেন, এটা কিন্তু একটা দেখার মতো বিষয় ছিল। মানে এটা আমি বলছি জীবনের পাওনাও বটে। মানে আমি বলছি পাওনা মানে কিন্তু সবসময় ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতার দিক থেকে বলছি না, আমি ইটসেলফ অভিজ্ঞতা হিসাবে বলছি। আমি কোথাও গেলাম এবং সেখানে যারা রয়েছেন প্রেস কনফারেন্সে তাদের অধিকাংশ আমার মুখ চেনা। আমি জলপাইগুড়িতে যখন প্রথম বন্দি অবস্থায় নামলাম, তার ট্রেনটা তখনও থামেনি, পাশ থেকে সাংবাদিকদের হাঁটা শুরু। তার প্রথম একটা বড় অংশ নেবে যখন আমি প্রায় অনেক দূর চলে গেছি, তখনও কিন্তু তারাও হয়তো প্রশ্ন করতে পারছে না। তখন চলছে তুই কেমন আছিস, তুই এখন কোথায় আছিস, তোর ছেলেরা কেমন আছে, দাদা তুমি কেমন আছো। মানে এইটা কিন্তু একটা অভিজ্ঞতা। এবং তার মধ্যে দাঁড়িয়ে তাদের, এবং যার জন্য আমি কোনো নাম করছি না, আমার স্নেহধন্য এমন রিপোর্টার আছে, তার হাউসে আমার অ্যান্টি খবর হয়, ঠিক আছে, তার হাউসে আমার অ্যান্টি খবর হয়, কিন্তু সে আবার সেই বিটটাই করে, মানে সে যে বিটটা করে তাকেই করতে হয় অ্যান্টি খবরটা, ঠিক আছে। কিন্তু তার আগে এবং তারপরে হয়তো আমরা একসঙ্গে চা খাচ্ছি। আসলে এটা বোধহয় আপনার পক্ষে বোঝা সুবিধা, আপনি নিজে ওই পেশাটাই ছিলেন, তার কম্পালশনটা আপনি বুঝতে পারেন। সে কি করবে, তার কিছু করার নেই। মানে আমি যদি ওকে একটা ভালো পয়েন্টও দিই আমার পক্ষে, সেটা আমি জানি যাবে না, আর ও যে পয়েন্টটা বলবে সেটা অর্ধসত্য বা বিকৃত হলেও আমার বিরুদ্ধেই যাবে, ওটাই এডিটোরিয়াল পলিসি, ওটাই পলিসি। কিন্তু তার জন্য আমি ওকে, ওর সঙ্গে আমার কোনো অসম্ভব হবে না। ফলে ফলে এইগুলো কিন্তু অভিজ্ঞতা এবং মাথাটাকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া বাস্তব। অদ্ভুত জিনিস হতো, আপনাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হতো, অধিকাংশ সময় আমরা টেলিভিশনে দেখতাম আপনি কিছু বলতে গেলেই প্রিজেন্ট ভ্যানটা বাজানো হতো এবং সেই নিয়ে খুব মানে এক রকমের মজাই হতো আর কি। শিরোনামে পরের দিনের খবরের কাগজে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতো পুলিশ। কি মনে হতো আপনার, মানে আপনার কথা যাতে লোকের কাছে পৌঁছয় সেটার জন্য? মূল উদ্দেশ্য সেটাই। আবার সেই পুলিশই দুঃখ প্রকাশ করতেন তার কিছুক্ষণ পরে প্রিজন ভ্যানে যখন থাকতাম, যারা ওই বার্তাটা বাজিয়ে আপনার কন্ট্রোল বা তার আগে। ইভেন তাদের সঙ্গে আবার এমন ভালো সম্পর্ক হয়ে গেছিল, পরবর্তীকালে তারা অনেকে শস্ত্রীকামা বিজয়া করে গেছেন। তারা যার রিটায়ারমেন্ট হয়েছে, রিটায়ারমেন্টের দিন মানে চাকরির শেষ দিনও আমার সঙ্গে দেখা করে গেছেন, এমন ঘটনা। একজন বোধহয় একটা পুত্র আপনার খুব আপনাকে পছন্দ করে, এরকম একটা কিছু আমি শুনেছিলাম। তো এখন ঘটনা হচ্ছে যে এটা গোটাটাই কিন্তু পুলিশ, এই যে পুলিশ আমার উপর কম নির্যাতন হয়নি, প্রচুর হয়েছে। এই যে মানসিক শারীরিক বন্দি জীবনটাই তো একটা প্রতিকূল পরিস্থিতি না। ফলে শারীরিক এবং মানসিক দুটোই কত রকম চিন্তা। এক, যে লাইফস্টাইলটা থেকে যে লাইফস্টাইলটায় থাকছি সেটাই তো একটা বৈপরীত্য, ওটা একটা যন্ত্রণা। ওইটা মানিয়ে নেওয়াটাই তো একটা বিরাট কঠিন কাজ। 4-5টা, 2 বছর 10 মাস, 9টা জেল, 16টা থানা। আচ্ছা, এবার তারপরে হচ্ছে আমার আইনি যুদ্ধ, এটা একটা সবসময় মাথায় থাকছে। তারপরে থাকছে আমার ঘনিষ্ঠ মহলের কি অবস্থা, কারণ সেখানে কিন্তু ভাঙচুর চলছে, এবং শেষ হচ্ছে আমার পেশাগত কি অবস্থা। তাহলে এই 4টে জিনিস একসঙ্গে একটা লোকের মাথায় কিন্তু হ্যামার করতে থাকে। শেষ বিষয়টা তো তখন আর আপনার জন্য প্রাসঙ্গিক নয়, তখন আর আপনার কি পেশাগত অবস্থার দিকটা আর কি। এটা তো একটা বিরাট যন্ত্রণার ব্যাপার যে একজন তার কৈশোর থেকে তিল তিল করে একটা কেরিয়ার তৈরি করে এমন জায়গায় পৌঁছেছিল, সেটা সেই অতখানি স্প্যানে কাজ করার সুযোগ বাংলা সাংবাদিকতায় দ্বিতীয় কেউ পায়নি। আবার সেখান থেকে সরাসরি কারাগারে সে বন্দী। তাহলে আমার যে সাধনাটা, আমার পরিশ্রম, আমার
চারপাশ আত্মীয় বন্ধু ভুলে আমি যে এই পেশাটায় সময় দিয়েছি সেটাকে কেড়ে নেওয়া সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। এবার সেখান থেকেই আমার ভাবনা চিন্তা থাকে, এবং আমি তার মধ্যে থেকে আসার আলো দেখতাম কি করব। আমি খুব সগর্বে বলি, আমি প্রেসিডেন্সি জেলের হাসপাতাল ওয়ার্ডা সেলে বসে যে উপন্যাসগুলো লিখেছি তা প্রত্যেকটা বই হয়ে বেরিয়েছে। আমি দেখতে চেয়েছি, আমি এটাকে নিজেকে বোঝাতে চেষ্টা করেছি আমি আছি একদম অন্ধকারের মধ্যে, কিন্তু আমি যদি অন্ধকারটা ধরে বসে থাকি তাহলে আমি গভীরতর অন্ধকারে ঢুকে যাব। আমার কাজ লেখা, আমি দিনের কিছুটা সময় অন্তত বের করি কি আমি একাকিত্ব কাটাতে ওখানে কিছুটা মিশেছি। আর বাকি হচ্ছে যে লেখাগুলো আমি আগে লেখার সুযোগ পাইনি, অর্থাৎ ফিকশন, উপন্যাস, আমি কিছু ক্যারেক্টার তৈরি করছি, সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে আমি মিশছি, সেই ক্যারেক্টারগুলোর গল্পটা আমি লিখছি। আমি ওই লাইফটাতেও কিন্তু আমি কলমটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি সারাদিন পিটিশন লিখেছি, আইনের চিঠি লিখেছি, আমার আইনজীবীর সঙ্গে যা যা কমিউনিকেশন করার করেছি, প্রেস রিলিজ করেছি, বন্দি আমি রেগুলার ডায়েরি লিখতাম, যেটা থেকে আমার বন্দির ডায়েরি বইটা বেরিয়েছে, যেটা আপনার ফেসবুকে এখন কভার ফটো। এরপর জেলের আমি সেন্ট্রাল জেলের লাইব্রেরিগুলোকে আমি খুব কাজে লাগিয়েছি। লাইব্রেরিতে নতুন সাম্প্রতিককালের খুব ভালো বই কিছু নেই, কিন্তু পুরনো প্রচুর ভালো প্রবন্ধ আছে, আর্ধেক উইয়ে কাটা, সেগুলো সব আস্তে আস্তে সাফ হয়েছে। আমি অনুমতি নিয়েছি, আমি লাইব্রেরিটা ব্যবহার করেছি, কেউ কোনো গবেষণা করেছেন সেখান থেকে আমি কিছু সাহায্য নিয়েছি। আমার বইয়ের শেষ দিকে আমি সবকটা সেই তার নাম উল্লেখ করেছি। কিন্তু আর একজন কাউকে দেখান যে তার বন্দি জীবনে শুধুমাত্র বন্দি জীবনের ডায়েরি প্রকাশিত হয়েছে তা নয়, পাশাপাশি চারখানা উপন্যাস লিখেছে, জেলে বসে উৎপল দত্ত নাটক লিখেছেন, একাধিক নকশালপন্থীর লেখা বই আছে জেল নিয়ে, কিন্তু সেগুলো যথেষ্ট বাস্তবধর্মী হলো, তাদের বৈচিত্র্যের অভাব আছে। কারণ শুধু নকশাল রাজনীতিটাকেই কিন্তু আপনি চিনতে পারছেন। আমি কি করেছি, আমি বিভিন্ন শ্রেণীর বন্দির সঙ্গে মিশেছি। সে খুনি হতে পারে, সে অমুক হতে পারে, সে তমুক হতে পারে, আমি তাদের ইন্টারভিউ করেছি কথায় কথায়। ফলে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা অপরাধটা করছেন কেন, বা নিরপরাধ হলে ফাঁসলেন কি করে, হ্যাঁ, মানে ওখানে কিন্তু মাওবাদী বা নকশালপন্থী প্রচুর আছেন, তথাকথিত জঙ্গি বলে পরিচিত অনেক আছেন, ডাকাত আছে, জেল পালানোর বারবার আসামি আছে। তুমি পালাও কি করে জেলটা বারবার, হ্যাঁ, আর পালাওই যদি তুমি ধরা পড়ো কি করে, হ্যাঁ, এবং ধরা পড়ো কি করে। ফলে এই যে একটা কার্যত জেল জীবনের দলিল, জেলের অফিসারদের, কিন্তু আমি ওখানে আমার কি, আমি একদিকে যেমন আমি একটা নিজের কাজটাকে নিজে তৈরি করে নিচ্ছি, দুই হচ্ছে আমি এটা আমার বেঁচে থাকার রসদ। আমি যদি মাথাটা ওই নিয়ে ব্যস্ত না থাকি তাহলে আমি যে জীবনটায় আছি তার চাপটা আমাকে ঘুরিয়ে দেবে। আমার মনে হয় এটাও আপনার ওই যে পেশাটার থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে তার একটা অন্যরকম এক্সটেনশন, 100% এক্সটেন্ডেড। কতগুলো মামলা চলছে আপনার বিরুদ্ধে? 11-12টা হবে এখন। এই মুহূর্তে আপনার রাজনৈতিক অবস্থান কি? আমি যেহেতু প্রত্যক্ষ, আমি তো সেই অর্থে রাজনৈতিক নেতা ছিলাম না, আমি সাংবাদিকতা থেকে ঘটনাচক্রে রাজনীতিতে এসে পড়েছি। এবং ঈশ্বর সাক্ষী, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যসভার সদস্য হতে বলেন, আমি কৃতজ্ঞ, কিন্তু কুণাল ঘোষ তাকে না বলেছিল এবং নির্দিষ্ট কারণ দেখিয়ে না বলেছিল। আমি বলা যায় না, নির্দিষ্ট কারণ দেখিয়ে, একাধিক কারণ দেখিয়ে কুণাল ঘোষ বলেছিল দিদি আমি আমার পেশাটাই করব। এখন আমি কৃতজ্ঞ যে তারা আমাকে পাঠিয়েছেন। এবার তার মধ্যে এইসব পর্ব ঘটেছে। আমি খুব স্পষ্টভাবে বলি যে আমার দলের সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য ছিল, কিন্তু 6 বছর আমি সাংসদ ছিলাম। সাংসদ শেষ হয়ে গেল বা শেষ দিকে চলে এলাম, এবার আমি বললাম পার্টি আমার ভালো লাগছে না, বা অন্য কোনো দলের পরিচিত নেতাকে বললাম আমাকে নিয়ে নিন, এইটা আমার একটু রুচি বিরুদ্ধ মনে হয়েছে। আমি এমন কোনো বড় নেতা নই, তাহলে
একটা দল বা একটা আন্দোলন, যেটার অনেকটা কঠিন দিন থেকে আমি ছিলাম, একটা ইট তৈরি আমি জানি। আমি 2004-এর ব্যর্থতা দেখেছি, 2006-এর ব্যর্থতা দেখেছি, 2007 থেকে আমি পাশ থেকে সরিনি কখনো। 93 সালের 21শে জুলাই, 93, এখনকার তো দূরের কথা। 12টি মৃতদেহ রক্তাক্ত রাজপথে পড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে টিবোর্ডের সামনে থেকে তদানীন্তন ডিসিএসবির গাড়ি তুলে নিয়ে যাচ্ছে, তখন আজকালের সাংবাদিক একমাত্র কুণাল ঘোষই ফলো করেছিল এবং মমতাদিকে স্ট্যান্ড রোডে আমার গাড়িতে তুলে নিয়ে আমি শেষ পর্যন্ত পিজি হয়ে উডল্যান্ডস অব্দি নিয়ে গেছিলাম। গাড়িতে সোনালী গুহ, সৌগত রায় ওনারা ছিলেন, যে কারণে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন পর্যন্ত আমাকে তলব করে এই গোটা ঘটনার সাক্ষ্যটা আমার কাছ থেকে নেন, বর্ণনাটা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার ক্ষোভ ছিল, আমার অভিমান ছিল, আমার বক্তব্য ছিল, কিন্তু সাধারণভাবে আমি চারপাশে যা দেখছি, কারুর কোনো ক্ষোভ থাকছে দলবদল, কারুর কোনো ঝগড়া হচ্ছে দলবদল। এইটা আমার গায়েরও পড়ুক, এটা আমি চাইনি। এটা আমার রুচি বিরোধী মনে হয়েছে, অথচ আমি লড়েছি। আমাকে শুধু বন্দি রাখা হয়েছে তাই নয়, আমার এমপি ল্যাডের যাতে খরচা না করতে পারি ডেভেলপমেন্টাল কাজে, সমস্ত ব্লক করে রাখা হয়েছিল। আমার জেলে অনশন করতে হয়েছে সেইটা আমাকে সই করতে অনুমতি দেওয়ার জন্য। আমি অনশন করে সেইটা আদায় করেছি। আমি হাইকোর্ট লড়ে জিতে এসেছি, তাই দিয়ে আমি জেলায় জেলায় কাজ করেছি এবং কুচবিহারে সেতু উদ্বোধন করে আমি সেই সেতুর নাম রেখেছি মমতা সেতু। ঠিক আছে, ফলে আমি এখানেই কুণালদা, এখানেই সংশয়টা তৈরি হচ্ছে। আপনি বিভিন্ন সময় নিজেকে এখনো একজন সাধারণ তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়ে থাকেন, পরিবর্তনের দিনের সময়কার কঠিন দিনের একজন সৈনিক। আবার আপনি যখন কারারুদ্ধ ছিলেন সেই সময় টেলিভিশনের পর্দায়, সংবাদ মাধ্যমের ক্যামেরায় দেখা গিয়েছে আপনি সোচ্চারে বলছেন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার কথা। আবার আপনি গিয়ে উত্তরবঙ্গে সেতুর নামকরণ করছেন মমতা সেতু। আপনার কি মনে হচ্ছে না ব্যাপারগুলো খুব পরস্পর বিরোধী? না, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। যার বুঝতে অসুবিধা হচ্ছে তার বুঝতে অসুবিধা হচ্ছে, আমার বুঝতে অসুবিধা হচ্ছে না। 34 মাস 10,000 টাকা করে, আমার বন্দি দশায় 3,40,000 টাকা আমি দলকে সদস্য পদে চাঁদা দিয়েছি। একজন একটু অন্যরকম কেউ থাকুক, যে ঝগড়া করলো, আলটিমেটলি দলে ঝগড়া করে, জোরে বলে, প্রকাশ্যে বলে, কিন্তু বাকিদের মতো কথায় কথায় দল বদলায় না। ভবিষ্যতে কি হবে সে ভবিষ্যৎ বলবে। কিন্তু একটা বিষয়, একটা রক্তদান শিবির থেকে কোনো একটা বিদ্রোহ হয়েছে, এটা মূল শুরু। সেই দিনটা মানে যেটা কি প্ল্যান করে হয়েছিল, কি সেদিনটা কি ঘটেছিল? 20 সেপ্টেম্বর 2013 বউবাজারে একটা রক্তদান শিবির ছিল সোমেন মিত্রর উদ্যোগে। ওখানে ছিলেন সোমেন মিত্র, শতাব্দী রায়, তাপস পাল, আমি। না, যে যার মতো তাদের 2-4টি ক্ষোভের কথা বলা হয়েছিল। এই তোলপাড় হয়েছিল, সেটা নিয়ে একটু তোলপাড় হয়েছিল। তার থেকে বেশি লোকজন তো, তার জন্য কি আপনার কোনো কৈফিয়ত তলব করা হয়েছিল? আমি শুনেছি আমাকে শোকজ করা হয়েছিল, আমি শুনেছি, কিন্তু আপনাকে চিঠি পাঠানো হবে, কিন্তু আমার ঠিকানায় তো কোনো চিঠি এসে পৌঁছে, কি করে জানবো? ফলে আমি সবসময় বলেছি যে আমাকে লিখিত দেওয়া হোক, জানতে চাওয়া হোক, দল তদন্ত কমিশন গড়ুক, সেখানে আমাকে জেরা করুক, কোয়েশ্চেন করুক, কিছুই হয়নি। ফলে সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি তো সবসময় সেটা চেয়েছি যেটা আমাকে বলুক দল। একটু আগে আপনি বলছিলেন খুব কম বয়স থেকে, প্রায় কৈশোর থেকে তিলে তিলে গড়ে তোলা আপনার যে ক্যারিয়ার পেশাদার সাংবাদিক হিসেবে, আপনার কি কোথাও এখন মনে হয় যখন গোটা পর্বটার দিকে তাকান যে আপনি যদিও জানালেন এক্ষুনি যে আপনি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান কারণ দেখিয়ে না বলেছিলেন যখন আপনাকে সাংসদ করতে চাওয়া হয়, আপনার কি মনে হয় যে আপনার সরাসরি রাজনীতিতে না ঢুকলেই ভালো হতো? সেই পরিস্থিতি তখন ছিল না। আপনার এখন কি মনে হয়, এটা কি না ঢোকার সিদ্ধান্তটা যদি আরো ফর্মলি নিতে পারতেন তাহলে কি আপনার এখন মনে হয় যে ভালো হতো? ওইভাবে ভেবে কোনো লাভ নেই, ওইভাবে ভাবি না, ওটা ভেবে কোনো লাভ নেই। শুধু সাংসদ হওয়া নয়, আপনাকে সবাই দেখে চমকে গিয়েছিল একটা 21শে জুলাইতে আপনি অ্যাঙ্কারিং করছিলেন। এটা তো তৃণমূল কংগ্রেস, ব্যাপারটা এরকম নয় যে আমার ইচ্ছা হলো আমি গিয়ে মাইকটা নিয়ে দাঁড়িয়ে গেলাম।
ফলে যদি নেত্রীর নির্দেশ না থাকে এবং না থাকে, তাহলে ওই মঞ্চে কে অ্যাঙ্কারিং করবে সেটা মানে তৃণমূল কেন কোন দলেই এরকম কোন সিস্টেম নেই যে মঞ্চে উঠে গিয়ে নিয়ে নিল মাইক। দলের একাংশ কিন্তু সে সময় খুব ক্ষুব্ধ হয়েছিল যে ওনার হিংসে জ্বলে ক্ষুব্ধ বলে না, একটা দিকও আছে। তৃণমূল করতে গেলে সবসময় পকেটে বড়লিন লাগিয়ে করতে হয় যাতে জীবনের ওঠা পড়া গায়ে না লাগে। আমি সেটা জানতাম না, এখন বড়লিন রাখি। সেটা হচ্ছে কি দাদা, এতে গেল দলের ভেতরে কারুর গাত্রদাহ হয়েছিল, কিন্তু আপনার কি একবার মনে হলো না আপনার এই এত বছর ধরে তৈরি করা পাঠক এবং দর্শক সাংবাদিক হিসেবে আপনি যাদের কাছে যান, তাদের কাছে আপনার যে বিশ্বাসযোগ্যতা এতদিনে আপনি তিন করে তৈরি করেছেন, সেটা এই কাজগুলো করলে ধ্বংস হতে পারে? ধাক্কা খেয়েছিল, সেটা আপনি তখনও তো বুঝেছিলেন। ধাক্কা খেয়েছিল, আমি বললাম তখন এমন কিছু করার ছিল না। যে পরিস্থিতিটা ছিল সেটিকে স্বাগত জানানো ছাড়া কোনো রাস্তা ছিল না। আচ্ছা, এটা আমি অনেকের থেকে জেনেছি, মানে তৃণমূলের হয়ে যারা বিভিন্ন সময় সাংসদ হয়েছেন বা হওয়ার অনুরোধ পেয়েছেন, প্রত্যেকে এই কথাটা বলে, আমি নাম করছি না এখন, যে না করেছিলাম কিন্তু মানে শোনা হয়নি, আমায় হতে হয়েছে। আপনার কি মনে হয়? দেখুন, আমি বাকিদের কারণ তারা কিন্তু কেউ টিপিক্যাল পলিটিশিয়ান নয়, বিভিন্ন ক্ষেত্রে আপনি এটা হতেই পারে, সাংবাদিকতা থেকে এটা অন্যদিন অন্যান্য এটা একটা হতেই পারে। আমি কিন্তু শুনেছিলাম দেব প্রথমে রাজি ছিল না, আমি শুনেছি। কবি সুমন বলেন উনি রাজি ছিলেন। এটা হতে পারে, আমি বলতে পারবো না। আবার অনেকে আছেন আমি জানি তারা রাজি ছিলেন, মানে রাজি হয়েই তারা ভিন্ন ক্ষেত্রে হলেও রাজি ছিলেন 100%। আমি নিজেই জানি সেগুলো, কিন্তু আমি আমারটুকু বলতে পারি, কারণ আমার স্পষ্ট মনে আছে সেদিনটা সকালে প্রথমে নেত্রী ফোন করেন আমাকে, ফোনে প্রথম বলেন, আমি না করি, উনি ডাকেন, আমি বিকেল 4টে 4:30 নাগাদ, দ্যাট ওয়াজ এ সানডে, আমি তার বাড়ি যাই এবং সেখানে বিষয়টা শেষ পর্যন্ত ফয়সালা হয়নি। এরপর হাইকোর্টের তৎকালীন বিচারপতি, প্রধান বিচারপতি, তার কন্যার বিয়ে ছিল নাগপুরে, একটি বিশেষ বিমানে মমতা বন্দ্যোপাধ্যায় নাগপুরে যান, সেদিনই ফিরে আসেন। আকাশপথে ছিলাম আমি, মমতা দি আর মুকুলদা। আকাশপথে আমারটা ফাইনাল হয়েছিল, মমতা দি মুকুলদাকে বলছিলেন দেখো কুণাল রাজি হচ্ছে না। মানে আমি আমারটুকু বলতে পারি, আমি কিন্তু একবারও বলছি না যে আমি মহান ইত্যাদি, আমি আমার কিছু গ্রাউন্ডে বলেছি। মানে আর একটা হতে পারে, কারণ আমি এত অল্প বয়স থেকে এই এমএলএ এমপি কাউন্সিলর দেখে আমার মুখস্থ হয়ে গেছে, যে ফলে আমার খুব একটা যে বাড়তি আগ্রহ ছিল। আর একটা লোকে জানে না, 2006 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দমদম কেন্দ্রে দাঁড়াতে বলেছিলেন। আচ্ছা, অরুণাভ ঘোষ তখন নন, আচ্ছা, মানে এমএলএ শেষ, অরুণাভদার জায়গায় ওখানে দাঁড়াতে বলেন, ডেকে পাঠান। ওনার ঘরে তখন ছিলেন মমতা ব্যানার্জি, মানিক মজুমদার, মোস্ট প্রবাবলি মুকুল রায়, অরূপ বিশ্বাস। ওখানে অরূপের টালিগঞ্জটাও ফাইনাল। তো তখনও আমি হাতে পায়ে ধরে, দিদি আমি এখন সাংবাদিকতা করি, আমি যার জন্য আর এক সাংবাদিক তখন দাঁড়িয়েছিল আমি না বলার পরে, উদয়ন নাম্বুদিদি। কিন্তু আমি ফার্স্ট অফারটা পেয়েছিলাম 2006 বিধানসভায়। এই মুকুল রায়ের সঙ্গে আপনার সম্পর্ক যে এখনো কথাবার্তা হয় নিশ্চয়ই অনেকদিন হয়নি, মাঝে মধ্যে এইটা নিয়ে একটা বিতর্ক দেখা দেয়, মুকুল রায় কিছু বলছে, হয়তো এই কুণাল ঘোষ বিজেপিতে জয়েন করছে, এই ব্যাপারটা কি জায়গায় আছে বলুন তো? মুকুলদার সঙ্গে একটা সময় তো আমার খুব ভালো সম্পর্ক ছিল, কারণ এরকম দিনের পর দিন গেছে। জেলা সফরে মমতাদির পাশের ঘরে রুমমেট হচ্ছি আমি আর মুকুলদা। আমি সাংবাদিকতা নিয়ে এগোচ্ছি, মুকুলদা রাজনীতি নিয়ে এগোচ্ছে, এটা তো ঘটনা। মানে এরম দিন গেছে, কালিম্পংয়ে একটা প্রথম আমরা একটা বাংলোয় উঠেছিলাম, রাত্রে দুজনে ঘুমোতে পারছি না, এত ঠান্ডা ঢুকছে, এবং দুজনে ওই রুম হিটার, কম্বলের উপর রুম হিটার নিয়ে দুজনে পাশাপাশি বসে সারা রাত গল্প করে যাচ্ছে। ফলে এইসব ঘটনা তো ঘটেছে। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে আমার যে দুর্যোগ এবং চক্রান্ত, সেটি মুকুল রায় ইচ্ছা করলে তার অনেক কম হতে পারত, নাও হতে পারত। এইখানে আমার মুকুলদার প্রতি কিছু অভিযোগ, অভিমানের জায়গা একটা থাকে। এটা যে উনি করেননি, সেটার পিছনে কোনো কারণ আপনি খুঁজে পান? আমি ওর মধ্যে এই মুহূর্তে ঢুকছি না, কিন্তু এরকম একটা ছিল। পরবর্তীকালে আবার মুকুলদার সঙ্গে আমার একটা মুখোমুখি সুসম্পর্ক তৈরি হয়। মুকুলদা, আমি যখন বাড়ি থেকে বেরোতে পারতাম না, বেলের জামিনের কন্ডিশন, মুকুলদা এখানেও এসছেন, এই চেয়ারটাই মুকুলদা বসছিলেন। মুকুলদা এসছেন, আমি তো মুকুলদাকে আমার ভিজিটার হিসেবে বসাতে পারি না, বলে আমি করেছি। কিন্তু আমার মনে হয়েছে যে মুকুলদা বেশ কিছু ক্ষেত্রে তিনি তার যথাযথ ভূমিকা পালন করেননি। সেই অভিযোগ
বা অভিমানটা থেকে কোনো জায়গায় আমি হয়তো একটা জায়গার পর আমি বেরোতে পারি না, ফলে মুকুলদার সঙ্গে এই ধরনের মানে এই ধরনের ইস্যুতে গিয়ে একটা মত পার্থক্য তৈরি হয়ে যায়। মানে আপনি এক্ষুনি মুকুলবাবু সম্পর্কে বলছিলেন, মানে তৃণমূল থেকে মুকুল রায় চলে যাওয়া এবং বিজেপিতে যোগ দেওয়া একদম মানে রাজনৈতিকভাবে এটাকে আপনি তৃণমূলের জন্য কতটা ক্ষতি বা আদৌ ক্ষতি বলে মনে করেন কি? আপনার মতামত কি এই বিষয়ে? অনেকেই বলেন উনি নাকি হাতে তালুর মতন তৃণমূলের সংগঠনটাকে চিনতেন। আমার মনে হয় এটা ঠিক নয়। আচ্ছা, এটা ঠিক নয়। মুকুলদা খুব সিরিয়াস কর্মী। ওকে, হ্যাঁ, মুকুলদা খুব সিরিয়াস কর্মী, এবং যখন খুব মানে পার্টি 2004-05 তৃণমূল ভবনেই কার্যত লোকজন কম, মুকুলদা কিন্তু তখন দুর্গ আগলে বসে থাকতো। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে মুকুলদার সেই মানে লিডারশিপ বিষয়। মুকুলদা কি নিয়ে কাজ করেছে? মুকুলদা কাজ করেছে মমতাদির একটা ওয়েভ চলছে, যখন মমতাদির ওয়েভ ডাউন, মুকুলদা কিন্তু তখন দলকে সাকসেস দিতে পারেনি। তাহলে 4-1 ক্ষমতা এলো না কেন? তখনও তো মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, একটা হাওয়া ছিল, জোট ছিল, সেম ইতিহাস। 11 যা ফ্যাক্টর, একে তাই ফ্যাক্টর ছিল। কংগ্রেস সঙ্গে দিল্লিতে রেলমন্ত্রী। মুকুলদা তখন পারেনি কেন? 4-এ পারেনি কেন? 6-এ পারেনি কেন? যদি মুকুলদাদের সাংগঠনিক ক্যারিশমাই থাকবে, তাহলে যখন মমতাদির হাওয়া নেই তখন ক্যারিশমাটা ফেল করছে কি করে? বরং আমি খুব মানে আমি জানি না ভবিষ্যতে কি হবে, অভিষেক যে সিস্টেমে দলটা চালাচ্ছে দেখছি, সেটা কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক সিস্টেমে চালাচ্ছে। কিরকম সেটা? এটা ঠিক ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি ক্যারিশমা নয়। মানে মানে আমরা যেটা বলছি মুকুলদা চাণক্য, অভিষেক কিন্তু ওই চাণক্য তকমা পাচ্ছে না। ওর যে বাড়িতে এখন কি চলছে আমরাই জানি না। বাট এই যে বুথ ভিত্তিক একটা জিনিস খেয়াল করেছেন যে মুকুলদা বিজেপি জয়েনিং এর সময় একটা বিরাট আওয়াজ উঠেছিল মুকুলদা সেই 72,000 বুথে কোথায়? আমার এই যে রাস্তাটায় আপনি বসে আছেন এইখানটায়, এই বুথে বিজেপির লোক ছিল না। আমার বুথে এরকম অজস্র বুথ আছে, বিজেপির লোক ছিল না। কোথায়? কিন্তু আমি কথার কথা বলছি, মুকুলদা সিনসিয়ার লোক একটা, কিন্তু মুকুলদা জলসাঘরের ছবি বিশ্বাসের ম্যানেজার হতে পারবে না। মুকুলদাকে কিন্তু যখন জমিদার বাড়ির জমজমাট, তখন মুকুলদা সাকসেসফুল নাইম মশাই। তফাৎটা বোঝাতে পারছি? সেইটা কিন্তু বুক দিয়ে করছো, ও কিন্তু সেখানে কোনো ঘাটতি লাগছে না, কিন্তু জমিদারিটা যেন ঠিকঠাক থাকে। এইখানেই মানে আমি একটা প্রশ্ন করে লোভাজ সামলাতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে একদম জলসাঘর যখন পিক ফর্মে তখন সাকসেসফুল নায়ক মশাই না, জলসাঘরটা হচ্ছে তখন রুগ্ন। না না, পিক ফর্মে মানে যখন এমনিতেই গোটা বিষয়টা খুব সাকসেসফুল, তখন উনি তাতে একটা লেয়ার অ্যাড করবেন। এই মুহূর্তে এই রাজ্যে বিজেপির যে অবস্থা, তাতে করে মুকুল রায় কত বড় পজিটিভ ফ্যাক্টর হতে পারে স্যাফরন পার্টির জন্য? এই প্রশ্নটা বারবার আসছে কেন আমি বুঝি না। কারণ এখানে না বিজেপি আলোচনাটা দেখলে আমার মনে হয় যে একটা নতুন কিছু এসছে, আলোচনা চলছে। আরে বিজেপি তো আগে থেকে ছিল, কিন্তু এরকম ভাবে তো তাদের ক্ষমতা দেখা যায়নি। আমি বলছি এই হই যে ব্যাপারটা বিজেপির এখন একটা শোনা যাচ্ছে। বিজেপি অতীতে ছিল, বিজেপি যখনই দেখা গেছে দিল্লিতে বিজেপি ক্লিক করছে, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট অনেকটা করে বেড়ে গিয়েছিল এবং বিজেপি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছিল। যদি ভুল না করি 1996 অ্যাসেম্বলি ওয়াইজ যদি দেখা যায়, তাহলে বিজেপি কটা জিতেছে বা গোহারা হেরেছে এটা বড় কথা নয়, কিন্তু কংগ্রেসকে 50 থেকে 52টা সিটে শুয়ে দিয়ে চলে গেছিল বিজেপি ডিসাইডিং ফ্যাক্টরে। কেন না, তখন বাজপেয়ীজির ওয়েভ চলছে, অযোধ্যার তারপরে ওই এনডিএ ওয়েভ চলছে, তার আগে লোকসভাতে হয়েছিল প্রচুর ভোট। ফলে দিল্লিতে যখনই বিজেপির একটা হাওয়া তৈরি হয়েছে বা বিজেপির কোন ক্যারিসমেটিক নেতা এসছেন, সেই হাওয়ায় পশ্চিমবঙ্গে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট অনেকটা বেড়েছে, এটা ইতিহাস বলছে। আবার যেই মুহূর্তে
সেই জায়গাটা সামান্য কমেছে। 2004 বাজপেয়ী পড়লেন, বিজেপি কই, 5 বিজেপি কই, 6 বিজেপি কই, 7 বিজেপি কই, নেই। কারণ বিজেপি এবারে যে দিল্লির ভোটটা হয়েছে নরেন্দ্র মোদীর ভোট হয়েছে, মানুষ লোকসভার ভোট দিয়েছেন স্থায়ী সরকার নরেন্দ্র মোদীর প্যারালাল কোনো মুখ মানুষের আস্থা অর্জন করতে পারেননি। কংগ্রেসের রাহুল গান্ধী ব্যর্থ, সেই জায়গায় দাঁড়িয়ে জোট সরকার বিকল্প থার্ড ফ্রন্ট মানুষ গ্রহণ করেননি, একচেটিয়া ভোট বিজেপি পেয়েছে। এবং এক্ষেত্রে এখানে তৃণমূল কংগ্রেসের কিছু মাইনাস পয়েন্ট কাজ করেছে। তার সঙ্গে এখানে মুকুল রায় বা কোনো ব্যক্তির বিরাট কোনো সাফল্য পেয়ে যাওয়া বা তার কারণে সফল হচ্ছে, তাহলে তো ধরতে হয় তার কারণে ব্যর্থ হয়েছে। এই যে তিনটে উপনির্বাচনের থেকে সব থেকে বড় কথা হচ্ছে কালিয়াগঞ্জ আর খড়গপুর, 6 মাসের মধ্যে এতখানি ডেফিসিট। সেখানে তো এই নেতারাই তো বিজেপির প্রচারের দায়িত্ব ছিলেন। আপনি কথা ফেসবুকে লিখেছেন। সুতরাং আমার মনে হয়েছে যে বিজেপি এখানে গ্রহণযোগ্য। আমি সাংবাদিকতা করতে গিয়ে যা দেখেছি আমার মনে হয়েছে ইনি থাকবেন কি থাকবেন না আমি তাও জানি না। আফটার তপন শিকদার বিজেপির মোস্ট এফেক্টিভ প্রেসিডেন্ট হচ্ছে দিলীপ ঘোষ। এবং উনি যাই বলুন উনি খুব সচেতন ভাবে বলেন, উনি বিতর্কটা বাড়ান, একদম অঙ্ক কষে প্রচারটা তুলে নিয়ে চলে যান এবং মাঠের ভাষায় বলেন। কিছু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ বা আমরা যারা বিরোধী পক্ষ তারা ওনাকে একটু কটাক্ষ করি, কিন্তু বিজেপি ওয়ার্কাররা ওনাকে একদম পুরো মনের মধ্যে বসিয়ে নিয়েছে। মুকুলবাবুকে তো বরাবরই বলা হয় যে উনি স্ট্র্যাটেজিস্ট, উনি স্ট্র্যাটেজিস্ট তো প্রশান্ত কিশোর, উনি মেশিনারি স্ট্র্যাটেজিস্ট তো প্রশান্ত কিশোর। তাহলে মুকুল এমআর আর পিকে তে তফাৎ কি? লিডার তো উনি তো লিডার। প্রশান্ত কিশোর ভোট কিশোরী, উনি তো লিডার, উনি তো তৃণমূলের নেতাদের সঙ্গে বৈপরীত্য দেখাচ্ছেন, তুলনা করছেন। আমি আবার বলছি, আমি খুব সংক্ষেপে যেটুকু চিনেছি বুঝেছি, কারণ এর আগে আমার জেল যাওয়ার পর্বে বা ওই সারদা ষড়যন্ত্রের ক্ষেত্রে যার যার বিরুদ্ধে আমার বক্তব্য বা কোনো ক্ষোভ ছিল সেই তালিকায় অভিষেক পড়ে না, কারণ ও অনেক ছোট ছিল এবং ও অ্যাক্টিভলি তখন ছিল না। আমি যেটুকু দেখছি বা বুঝছি, অভিষেক যা সময় দিচ্ছে এবং নিজেকে প্রচারের আলোর বাইরে রেখে যে সিস্টেমেও কাজটা করতে চাইছে, ও যদি একটু সময় পায় তাহলে কিন্তু তৃণমূলকে একটা বিজ্ঞান ভিত্তিক কাঠামো দেবে। নামটা হচ্ছে প্রশান্ত কিশোরের, ক্রেডিট কিন্তু অভিষেকের প্রাপ্য, কারণ ওই কিন্তু প্রশান্ত কিশোরের টিমটা যাতে পুরোদস্তুর কাজ করতে পারে, ওই ছেলেটা না হওয়া ছেড়ে কিন্তু ওইটার মধ্যে পড়ে আছে, ও লোক রেখে অপারেটর করছে। ফলে কাগজ বা মিডিয়াতে পিকে পিকে চলছে, ওটা অ্যাকচুয়ালি কিন্তু এখন ও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, এই সব পেশায় আত্মীয় আসে না, আসে তো কেউ যদি এসে কাজ করতে চায় কি ক্ষতি আছে? করেছে, এবং সে সিনসিয়ারলি করছে কি করছে না সেইটা আমাদের বিচার্য। কিন্তু ও যে পদ্ধতিতে বুথভিত্তিক তালিকা করছে, লিস্ট করছে, একদম বিজ্ঞানসম্মত, এবং তাতে কিন্তু হাওয়া আসে হাওয়া যায়, কিন্তু কাঠামোটা ধরে রাখার একটা চেষ্টা অ্যাটলিস্ট করছে। আচ্ছা কুণাল দা, সারদা মামলায় আপনাদের মতন অনেকেই জেলে যেতে হয়েছে, বন্ধিত হয়েছে, কিন্তু যারা দল বদল করে বা প্রশাসনিক ক্ষেত্রে অ্যারেস্টটা হলো না, এই জায়গাটা কি বলবেন? তারা কারা এবং কেন হলো না? এই একটা খুব আছে, 100% খুব আছে। এখানে কেন শুধু ওটা আমি কোর্ট অব্দি বলবো, শেষ দিন অব্দি বলবো। যদি আমাকে বলির পাঁঠা করে বিচার শুরু হয়ে যায়, আমি তো ডেইলি ট্রায়াল চেয়েছি, স্টেটের মামলাগুলো আগের দিন, স্টেটের মামলাগুলো এটা গুলিয়ে না যায়, কারণ ওটা তো শেষ হয়নি। স্টেটের মামলায় স্পেশাল কোর্টে আগের দিন আমি অনুরোধ করেছি ডেইলি ট্রায়ালের জন্য, এবং আমি যদি দেখি যে আমাকে অকারণে খোঁচানো হচ্ছে এবং অকারণ বলি করানো হচ্ছে, তাহলে মামলায় এখনো নির্দিষ্ট ধারা আছে যাদের বাদ দিয়ে রাজীব কুমার মামলা সাজাতে চেয়েছিল, ইনক্লুডিং রাজীব কুমার, প্রত্যেককে আমি কিন্তু ওই কোর্টে টেনে আনবো। তারপর তৃণমূলে মমতা ব্যানার্জিকে বাদ দিলে সবচেয়ে প্রমিসিং ফেস কাকে মনে হয়?
অভিষেক, শুভেন্দু এরাই তো ভালো কাজ করছে। সিনিয়রদের মধ্যে পার্থ অনেকেই আছেন, জেলা ভিত্তিক অনেকে আছেন। বিজেপির এ রাজ্যে ভবিষ্যৎ কি? যদিও আপনি বললেন সবসময় ওয়েভে বিজেপি এ রাজ্যে বাড়ে, এ রাজ্য বিজেপির নেতারা তো টেস্টেড, একমাত্র টেস্টেড ছিলেন না দিলীপ ঘোষ, যে লোকটা এসে পরপর দুবার জিতে গেল, বিধানসভায় জিতলো, লোকসভায় জিতলো। বাকি নেতারা বহুবার দাঁড়িয়ে জিতে হেরে একশো হয়েছে। আপনার কি মনে হয় এটার কারণ ওনার আরএসএস এর যে আরএসএস থেকে আসা, এবং উনি তো টিপিক্যালি বিজেপির লোক না, উনি নিজেও সেটা বলেন? আমি বলতে পারবো না, কারণ আমি তো খুব ওনার সঙ্গে রেগুলার মেশার সুযোগ পাইনি, কিন্তু আমার মনে হয়েছে যে একমাত্র নতুন মুখ ছিলেন দিলীপ ঘোষ, যিনি কিন্তু ব্যতিক্রমী। কারণ বিজেপির নেতারা একবারে কেউ জিতেছে এই রেকর্ড বিজেপির কোনো নেতার নেই, কিন্তু কারণ রাজ্য জুড়ে বিজেপির হারার রেকর্ড বেশি, এবং যত উপরের পদে আছে তত বেশি সংখ্যায় হেরেছে তারা, ঠিক আছে, এবং তারা জায়গাও ছাড়বে না। তো সুতরাং যা যা হওয়ার তাই তাই হবে। তাহলে 21-এর ভোটে বিজেপির খুব একটা উজ্জ্বল কিছু ভবিষ্যৎ আপনি দেখছেন? আজকে যা সিচুয়েশন আছে আজ এই মুহূর্তে, এবং এক হচ্ছে যদি এনআরসি সিএবি বিজেপি সামলাতে না পারে, অভিষেক ঠিক যে জায়গায় আছে, অভিষেক তো মুখ্য বক্তা এখন লোকসভায় না, আমি ওর মধ্যে ঢুকছি না, দলটাকে যেভাবে ধরার চেষ্টা করছে, যদি সেইটা হয় সেক্ষেত্রে বিজেপি জেতা দূরের কথা, তৃণমূলের সিট একটা হলেও বাড়বে। আচ্ছা, 21-এ বাম কংগ্রেস, বাম কংগ্রেস তারা ফ্যাক্টর বা কিছু হতে পারে ভোট কেটে, ওনাদের কিছু ভোট আবার এই যে পোলারাইজেশনটা হয়ে আছে, এটা ভেঙে লোকের মধ্যে তো একটা আস্থা আসতে হবে যে এই ফোর্সটা জিতবে, নইলে লোকে ভোটটা দেবে কেন? সেই জায়গাটাই কি আদৌ বাম কংগ্রেস এসছে? যদি না এসে থাকে তাহলে ইরোশনটা অব্যাহত থাকবে। কংগ্রেসের কিছু সিনসিয়ার ওয়ার্কার আছেন কিন্তু, যারা কিন্তু বুক কাটলেও হাত চিহ্ন বেরোবে, কিন্তু এইখানে তারা তৃণমূলের সঙ্গে লড়াই করবেন। আর রোজ দিল্লিতে দেখবেন যে এই যে বিজেপিকে লড়তে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তৃণমূলের এমপিদেরকে পাশে নিয়ে ধর্ণা দিচ্ছেন, সেই কংগ্রেস ভোটটা বাড়াবে কোথার থেকে? আর এটা তো তৃণমূল খুব সাকসেসফুলি করবে। এই হ্যাঁ, তৃণমূল নেতারা যত ওখানে গিয়ে সোনিয়ার সঙ্গে হাত মেলাবেন, তত কংগ্রেসের যারা কংগ্রেসের ভোটার এবং অ্যান্টি বিজেপি ভোটার, তারা তৃণমূলকে ভোট দিয়ে দেবে একবারে। এতে একদম জলবত্তর লং অঙ্ক। এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার, প্রত্যেকটা নাম বলবো, দুটো করে আপনি বাক্য বলবেন। সুদীপ্ত সেন, রহস্যময় ব্যক্তি, সঠিক সময় সঠিক তথ্যগুলো দিলে উনিও বিপদে পড়তেন না, আমাদেরও বহু মানুষকে, এত মানুষকে বিপদে পড়তে হতো না। রাজীব কুমার, উত্তম কুমার হতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছেন, আপাতত কিছু করার নেই। উনি 6 বছর আগে যদি একটু নিরপেক্ষ থাকতেন তাহলে আজকে এই দিনগুলোকে দেখতে হতো না। মুকুল রায়, চাণক্য মেড ইন চায়না। মমতা বন্দ্যোপাধ্যায়, পুরো মূল্যায়নটা ভবিষ্যতে হবে, একটাই আমার নেত্রী, পুরো মূল্যায়নটা ভবিষ্যতে, সম্পূর্ণ মূল্যায়নটা ভবিষ্যতে হবে। আজ আপনার নেত্রী, আমি যখন দল ছাড়িনি আমি কাকে বলবো? আমি একদম একদম গ্রামাটিক্যালি ঠিক, পুরো আমি ব্যাকরণগতভাবে কোনো ভুল নেই। আমি বলবো আমি দল ছাড়িনি, অথচ তিনি আমার নেত্রী নন, তো কি করা হবে?